এই মুহূর্তে গোটা বিশ্ব জেনে গিয়েছে অপারেশন সিন্দুরের কথা, ভারতের প্রত্যাঘাতের কথা। ভারত বেছে বেছে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে আর নিকেশ করেছে 100-রও বেশি সন্ত্রাসবাদীকে, জঙ্গিকে, যারা বারবার ফিরে ফিরে আসে এদেশের মাটিতে আপনার আমার জীবনকে আতঙ্কিত করবার জন্য, আশঙ্কিত করবার জন্য। এই মুহূর্তে যেভাবে চলেছে ভারতের অপারেশন সেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। একেবারে উপরে রয়েছে কোটলি, রাজৌরি থেকে, অর্থাৎ আমাদের এদিকের জম্মু কাশ্মীরের রাজৌরি থেকে 15 কিলোমিটার দূরে ছিল এই লস্কর ট্রেনিং ক্যাম্প। তারপরে গুলপুর, পুঞ্চ থেকে 35 কিলোমিটার দূরে লস্কর এবং জৈশে মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প। তারপরে ছিল বারনালা, রাজৌরি থেকে 10 কিলোমিটার দূরে এই জঙ্গি ঘাঁটি, মানে রাজৌরি থেকে আরো 10 কিলোমিটার পাকিস্তানের ভিতরে ঢুকলে এই জঙ্গি ঘাঁটি বারনালাতে। এরপর ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে হিজবুলের জঙ্গি ঘাঁটি মেহমুনা। তারপর লস্করের জঙ্গি ঘাঁটি সাম্বা থেকে 30 কিলোমিটার ভিতরে মুরিদকে। আর সব শেষে সব থেকে বেশি দূরত্বে 100 কিলোমিটার দূরে সীমান্ত থেকে ভারত পাকিস্তান সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার। 100 কিলোমিটার ভারতীয় সীমান্ত থেকে 100 কিলোমিটার পাকিস্তানের ভিতরে ঢুকে আমরা মেরে এসেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা রিলিজ করা ছবি, একের পর এক 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর ছবি ভারতীয় সেনার পক্ষ থেকে এই ছবি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা ভীমবেরের ছবি। এখানে দ্বিতীয়বার আঘাত হানা, অর্থাৎ 9টি অ্যাটাকের দ্বিতীয় জায়গা ছিল এটা। এটা কোটলি আব্বাসের ছবি দেখতে পাচ্ছেন। পাক অকুপায়েড জম্মু কাশ্মীর, অর্থাৎ পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ভিতরে পড়ে এই কোটলি আব্বাস, যে কোটলি কথা আপনারা একেবারে উপরে দেখতে পেয়েছেন আমাদের ম্যাপে। রাজৌরি থেকে 15 কিলোমিটার দূরে লস্করের ট্রেনিং ক্যাম্প ছিল এই কোটলি আব্বাস। আমরা শুনে নেব ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র বিক্রম মিশ্রি, মাফ করবেন, ভারতের বিদেশ দপ্তরের সচিব, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির বক্তব্য এই প্রসঙ্গে। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। পহেলগাঁও হামলা জঘন্য বর্বরচিত ছিল। হামলায় পাক জঙ্গি গোষ্ঠী টিআরএফ এর যোগ প্রমাণিত বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এবং তারপরই একেবারে সর্বভারতীয় তো বটে, আন্তর্জাতিক মিডিয়ার সামনে, অর্থাৎ একেবারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বিক্রম মিশ্রি জানিয়েছেন কেন এই প্রত্যাঘাত জরুরি ছিল। দেখতে পাচ্ছেন ভারতের বদলার ছবি, ধ্বংসস্তূপে পরিণত পাকিস্তানের কোটলি, যে কোটলি আব্বাসের কথা আপনাদেরকে বলছিলাম, রাজৌরি থেকে 15 কিলোমিটার দূরে লস্করের ট্রেনিং ক্যাম্প। সেই লস্করের ট্রেনিং ক্যাম্প কোটলি এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত। দেখতে পাচ্ছেন ভারতের প্রত্যাঘাতের সেই ছবি, ভারতের বদলার সেই ছবি। সন্ত্রাসবাদী যে নেটওয়ার্ক পাকিস্তান দেশের ভিতর তৈরি করেছিল তার মাজা ভেঙে দিয়েছে ভারত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তানের একের পর এক 9টি জায়গা, 9টি জঙ্গি ঘাঁটির এলাকা। ভারতীয় সেনার পক্ষ থেকে এবং ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা এই যে ভিডিও, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। একটা ভীমবেরে আঘাত হানার মুহূর্তের ছবি, কিভাবে টার্গেট করে, অর্থাৎ নির্দিষ্ট করে কোথায় রয়েছে জঙ্গি ঘাঁটি সেই জায়গাগুলো বেছে বেছে আক্রমণ হানা হয়। ভারতের তরফ থেকে বারবার জানানো হয়েছে আমরা নন এসকেলেটরি ভাবে আক্রমণ চালিয়েছি, অর্থাৎ যাতে করে এর কোনো পাল্টা প্রত্যাঘাতের প্রয়োজন না থাকে। তার কারণ কোনো পাক সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানো হয়নি, কিন্তু তা সত্ত্বেও যদি পাকিস্তান পাল্টা আক্রমণের পথে হাঁটে তাহলে ভারত এখনো জবাব দিতে, আরো বড় জবাব দিতে প্রস্তুত। उसमें तो सीधा सीधा हमारे सिविलियन जो हैं वो टारगेट हुए। शुरुआत वहाँ से हुई, शुरुआत यहाँ से नहीं हुई। अगर पहलगाम में लोगों को इस तरह मारा नहीं गया होता, ये दिन नहीं आता। हम बड़े आराम से रह रहे थे। यहाँ जम्मू कश्मीर के अंदरूनी हालात भी ठीक थे, टूरिज़्म
का दबदबाव चल रहा था, LOC पे सीज़ फायर जो है वो कायम था, LOC के सीज़ फायर को कोई नुकसान नहीं, लेकिन ये हमारे बने हुए हालात नहीं हैं। हमने पहलगाम में जो हुआ उसका हमें एक जवाब देना था, लेकिन अब पाकिस्तान तक है कि वो इसको कितना उछालना चाहते हैं। हम में से कोई जंग नहीं चाहता, हम लोग जो खासकर जम्मू कश्मीर में रहते हैं, क्योंकि अक्सर बेशतर हमने देखा है, चाहे वो इससे पहले जो वार हुए हों या करगिल हुआ हो, वो कहीं ना कहीं जम्मू कश्मीर को ही हिट कर जाता है। हम तो चाहेंगे कि हालात जो हैं वो दोबारा ठीक बने, लेकिन उसके लिए पहले हमारे जो पड़ोसी मुल्क हैं उनको अपनी बंदूकें शांत करनी होंगी, यहाँ से फिर बंदूक चलेगी नहीं। क्योंकि यहाँ से सुनने में आता है यहाँ एक प्लेन भी पामपुर में भी क्रैश हुआ था इस साइड का, और मैं अब ये जानकारी जो है आपको एयरफोर्स से लेनी होगी। मुझे नहीं लगता है कि हम में से किसी को इस पर कोई तबसरा करना चाहिए। ऑफिशियली इस पर इंडियन एयरफोर्स या इंडियन डिफेंस एस्टैब्लिशमेंट की तरफ से जो है बात आ जाएगी। अब चूँकि ये तो शुरू हो गया, जो हमने टंगदार में रिपोर्ट्स हमारे पास आ रही है, नुकसान जो उन लोगों को जो काफ़ी क्लोज बॉर्डर्स में रहते हैं, तो किस तरह की आपसे मैंने अभी तो कुछ देर पहले तमाम जो हमारे डिस्ट्रिक्ट कलेक्टर्स हैं, DCs हैं, बॉर्डर और LOC के नज़दीक, कठुआ से लेके बारामूला कुपवारा तक, मैंने सबसे वीडियो कॉन्फ्रेंसिंग पे बात की। यहाँ तक के DC पुंछ भी वीडियो कॉन्फ्रेंस में शामिल हो सका, हालांकि वहाँ पे अभी भी उनके घर के नज़दीक जो है शेलिंग चल रही है। उन सब से बात करके मैंने हालात का जो है जायज़ा लिया है। कुछ जगहों पे नुकसान की खबरें आ रही हैं, लेकिन उनको हम अभी जो है हम उन रिपोर्ट्स को जमा कर रहे हैं। फ़िलहाल एक कंटिजेंसी फ़ंड के तौर पे मैंने कुछ पैसे जो हैं DCs को रिलीज़ किए हैं, तमाम DCs को, लेकिन बिलखसूस जो LOC और बॉर्डर के नज़दीक है उनको थोड़ा ज़्यादा, ताकि कोई भी कंटिजेंसी हो, कोई भी एक्सीजेंसी हो, उसको हम डील कर सकें। हस्पतालों के सप्लाइज़ का मैंने जायज़ा लिया है, और जहाँ जहाँ हमें सिविलियंस को अगर इवैक्यूएट करने की ज़रूरत पड़ेगी या मदद करने की ज़रूरत पड़ेगी, उसके लिए गाड़ियाँ, एम्बुलेंस वगैरह, उन सब चीज़ों का भी इंतज़ाम हुआ है। পাকিস্তান সর্বদা কাপুরুষের মতো আঘাত হানার চেষ্টা করে, ফলে ভারতের সাধারণ নাগরিকদের টার্গেট করার চেষ্টা করতে পারে। তাই দেশের ভিতরে এবং নির্দিষ্ট করে নিজের রাজ্যের কথা বলছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তারা তৈরি রয়েছেন কিভাবে সিভিলিয়ান বা সাধারণ নাগরিকদের রক্ষা করতে হবে, কোথায় তাদের তেমন পরিস্থিতি হলে লুকোনোর জন্য ব্যবহার করতে হবে, কোথায় তাদের নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে, সেগুলো সবই বলছিলেন। কিন্তু এর পাশাপাশি যে কথাটা তুলেছেন ওমর আবদুল্লাহ, এই দিনটা দেখতেই হতো না পাকিস্তানকে যদি পেহেলগাঁও তারা না ঘটাতো। আমি চলে যাব সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র কাছে রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। সুমন, যেটা জানতে চাইব, কিছুক্ষণ আগে ভারতের সেনাবাহিনী এবং ভারতের বিমান বাহিনীর তরফ থেকে এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যে সাংবাদিক বৈঠক করেছেন, আন্তর্জাতিক মিডিয়ার সামনে একেবারে মুখোশ টেনে ছিঁড়ে দেখিয়ে দিয়েছেন পাকিস্তানকে এই জবাব দেওয়াটা কেন জরুরি ছিল এবং পাকিস্তান কি কি করেছিল, আমরা কিভাবে প্রত্যাঘাত করলাম। যদি আরেকবার আমাদের দর্শকদের জন্য আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্র করা প্রেস কনফারেন্সের বয়ান অনুযায়ী। সুমন, দেখো, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং পরিষ্কার করে দিয়েছেন যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ইন্টেলিজেন্স যে রিপোর্ট ছিল তার ভিত্তিতে একেবারে প্রিসিশন অ্যাটাক করা হয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোয়। এবং কোন জঙ্গি ঘাঁটিগুলো অ্যাটাক করা হয়েছে, মোট 21টা জঙ্গি ঘাঁটির একেবারে তালিকা তারা দিয়ে দিয়েছেন, এবং কোন জঙ্গি ঘাঁটির সঙ্গে কোন জঙ্গির যোগ, সে কোথায় হামলা চালিয়েছে তারও কিন্তু সম্পূর্ণ রিপোর্ট হাতে নিয়ে তারপরে অ্যাটাক হয়েছে। হাওয়ায় বোমা ছোড়েনি ভারত, একেবারে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। আমি যদি বলি মার্কাজ তৈবা, যেটা তোমার হচ্ছে লস্করি তৈবার হেডকোয়ার্টার বলা হচ্ছে, সেখানে অ্যাটাক করা হয়েছে এবং সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, 4 বার হিট করা হয়েছে, এবং সেখানে আজমাল কাসাবের ট্রেনিং হয়েছে, সেই প্রমাণ ভারতের কাছে রয়েছে। ভারতের কাছে রয়েছে ওসামা বিন লাদেন কোথায় ফিনান্স করতেন সেই জঙ্গি ঘাঁটির তথ্য, তারপর সেই জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করা হয়েছে। ভারত অ্যাটাক করেছে যে প্রান্তগুলোয়, যে পয়েন্টগুলোয়, সেখান থেকে পুলওয়ামা অ্যাটাক 14 ফেব্রুয়ারি তার জঙ্গিদের ট্রেনিং হয়েছিল, সেখানে সেই তথ্য ভারতের কাছে রয়েছে। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে একেবারে জঙ্গি ঘাঁটি ধরে ধরে গোটা বিশ্বের সামনে ভারত বলে দিল যে কোন জঙ্গি ঘাঁটি থেকে কোন জঙ্গি ট্রেনিং পেয়েছে, সে কোন অ্যাটাক করেছে, এবং তার জন্য আমরা সেই জঙ্গি ঘাঁটিতে গিয়ে এই প্রিসিশন অ্যাটাক করেছি, যেখানে হ্যামার স্মার্ট বোম গিয়ে ফেটেছে, যেখানে ক্যামিকজের ড্রোন ভেঙেছে। অর্থাৎ ভারতবর্ষ পরিষ্কার করে দিল গোটা বিশ্বের সামনে যে একজনও পাকিস্তান সিভিলিয়ানের উপর অ্যাটাক করা হয়নি, একটাও পাকিস্তান মিলিটারি ইনস্টলমেন্টের উপর অ্যাটাক করা হয়নি, অ্যাটাক করা হয়েছে জঙ্গিদের ওপর, জঙ্গি ঘাঁটিগুলোর উপরে। 21টা জঙ্গি যে
ঘাঁটি তুমি তুমি দেখা বল ছবিটা 21টা যে জঙ্গি ঘাঁটি, সেই 21টা জঙ্গি ঘাঁটির একেবারে তালিকা রয়েছে। এবং তুমি দেখো যে পিওজেকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর, সেখান থেকে ভেতরে পাকিস্তান, তার মধ্যে গিয়ে কিন্তু এই অ্যাটাক করে এসছে। এবং এই যে মানসেরা থেকে আমরা যদি ধরে নিই যে বহালপুর, এই যে পুরো বৃত্তটা, এটা কিন্তু প্রায় 750 কিলোমিটারের বেশি, অর্থাৎ এতটা অঞ্চল জুড়ে ভারতের রাফাল, ভারতের বায়ুসেনা তারা গিয়ে কিন্তু অ্যাটাক করেছে এবং জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে। বিফোর আফটার, আগে কি ছিল পরে কি হয়েছে সেই ছবি একেবারেই সুমন আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে চলে যাবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপ আমার সঙ্গে রয়েছেন। দীপের কাছে এই মুহূর্তে কোনো ওয়ার ব্রেকিং রয়েছে। দীপ, দেখো এই মুহূর্তে যারা টিভি9 বাংলা দর্শকদের জানাতেই হবে, এই মুহূর্তের বড় খবর পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মোদীর সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী। এই মুহূর্তের বড় খবর, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। এর আগেই আপনাদের জানিয়েছিলাম মোদীর সঙ্গে ডোভালের বৈঠক হচ্ছে, আর এবার সেনার সাংবাদিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করছেন রাজনাথ সিং এবং অমিত শাহ। এই মুহূর্তে ঠিক কি চলছে, বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, কি নিয়ে আলোচনা হতে পারে এই মুহূর্তে? কোথাও কি অপারেশন সিঁদুর 2.0 একটা নকশা ছকা হচ্ছে, কি মনে হচ্ছে? দেখো, যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে দর্শকদের জন্য যে গোটা রাত ভোর যেখানে প্রধানমন্ত্রী গোটা বিষয় মনিটরিং করেছেন এবং তারপর বারে বারে প্রত্যেকটি ক্ষেত্রেই দেখলাম সেটা হচ্ছে মনিটরিং পরপর বৈঠক। এবং সেখানে কিছুক্ষণ আগেই আমরা যে বৈঠক দেখছিলাম সেখানে প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার আগে রাজনাথ সিং তিন সেনাবাহিনীর যে তিনটা ক্ষেত্র রয়েছে সেই তিন প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন। এখন প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে সব মিলিয়ে পরপর শীর্ষ নেতাদের বৈঠক, দেশের একদম প্রধান নেতাদের বৈঠক। সেখান থেকে বুঝতে পারা যাচ্ছে রাত্রে অপারেশন, সেই অপারেশনের তদারকি করছেন প্রধানমন্ত্রী, সেই অপারেশনের যাবতীয় দেখভাল করছেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর পরপর বৈঠক, পরপর সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক এবং তারপর এখন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। সেখানে এই বৈঠক হবার ঠিক আগের মুহূর্তে আমরা দেখলাম বিদেশ সচিব এবং দুই সেনা মহিলা কর্তা তারা প্রেসমিট করলেন, তারা দেখালেন এবং তারা যারা বারবার বললেন বারে জঙ্গি হামলা হয়েছে দেশে, সেই জঙ্গি হামলায় তারা পরপর ভিডিও দেখিয়ে দেখালেন কোন কোন জঙ্গি হামলায় কতজন সেনা কতজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর প্রতিশোধ নিতেই জঙ্গিদের উপর আক্রমণ করা হয়েছে। পাকিস্তানের কোন সাধারণ মানুষ একেবারে তন্ময়দা, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে খবর আমরা জানাচ্ছিলাম, এই মুহূর্তের বড় আপডেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে এতক্ষণ বৈঠক করছিলেন অজিত ডোভাল, আর ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন রাজনাথ সিং এবং অমিত শাহ। সেখানে আবারও এক উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। যেমনটা তন্ময়দা জানাচ্ছিলেন, আপনারা সকলেই জানেন যে গতকাল রাতভর অর্থাৎ রাত 1:05 থেকে 1:35 পর্যন্ত যে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতের সশস্ত্র সেনাবাহিনী, সেই অপারেশন তার ওয়ার রুমে বসে গোটা সময় ধরে মনিটরিং করছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি অপারেশন সিঁদুর এই নামটিও দেওয়া প্রধানমন্ত্রী মোদীর। এই মুহূর্তে অমিত শাহের দপ্তর থেকে বড় খবর আসছে, এই মুহূর্তে আরো বড় খবর রয়েছে, এই মুহূর্তে আরো একটা খবর রয়েছে। এই মুহূর্তে সমস্ত আধা সামরিক বাহিনীর সদস্যদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আরো বড় আপডেট রয়েছে, আধা সামরিক বাহিনীর ডিজিপির সঙ্গে কথা অমিত শাহের, অবিলম্বে আধা সামরিক বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করার নির্দেশ। প্রত্যেকের অবস্থানে অর্থাৎ যে পোস্টে যা ডিউটি সেই অবস্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ পাকিস্তানের নির্লজ্জ পাকিস্তানের বেহায়াপনার কোনো শেষ নেই। পাকিস্তান এখনো এলওসিতে তারা বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে, এলোপাথারি গুলিয়ে চালিয়ে যাচ্ছে। আর সে কারণেই সমস্ত আধা সেনাকে তাদের নিজের পোস্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। নির্দেশ দিয়েছে অমিত শাহ। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আধা সামরিক বাহিনীর ডিজিপিদের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। আধা সামরিক বাহিনীর সদস্যদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন, প্রত্যেককে নিজেদের অবস্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি ওমর আব্দুল্লাহর সঙ্গেও কথা হয়েছে অমিত শাহের। ওমর আব্দুল্লাহর সঙ্গেও তিনি কথা বলেছেন টেলিফোনে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও যোগাযোগ রাখছেন শাহ। অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুর সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে, অপারেশন সিঁদুরে এই মুহূর্তে হাঁটু কেঁপে গিয়েছে পাকিস্তানের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়, এই মুহূর্তে টিভি9 বাংলার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, একের পর এক প্রত্যাঘাতের ছবি দেখছেন, ভারতের বদলার ছবি। ওয়ার রুমে বসে প্রধানমন্ত্রী যেভাবে এই গোটা অপারেশনের রাত 1:05 থেকে 1:40 পর্যন্ত, অর্থাৎ প্রায় 35 মিনিট ব্যাপী এই অপারেশন যেভাবে প্রধানমন্ত্রী নিজে বসে মনিটরিং করেন, এবং সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও, তিনিও লাগাতার মনিটর করে গিয়েছেন। ভারতের এয়ার স্ট্রাইকের প্রকাশ করা ছবি দেখতে পাচ্ছেন, অপারেশন সিন্দুরের পর যে সেলিব্রেশন দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে, তার ছবি দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন একের পর এক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার ছবি। পাক F-16 একটি বিমানও ধ্বংস করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভারতের অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে সেলিব্রেশনের ছবি। এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য, ভারতের প্রত্যাঘাতে মাসুদ আজহারের পুরো পরিবার শেষ। ভারতের প্রত্যাঘাতে মাসুদ আজহারের পুরো পরিবার শেষ। গোটা পরিবারের 14 জনই শেষ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গত রাতের ভারতের হামলার, ভারতের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের পর ভারতীয় বিমান বাহিনীর প্রত্যাঘাত এবং ভারতের সেনাবাহিনীর প্রত্যাঘাতের পর মাসুদ আজহারের পুরো পরিবার শেষ। 14 জনের পরিবারকে একেবারে নিকেশ করে দিয়েছে ভারত। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যা গোটা দুনিয়াকে ভাবাচ্ছে, ভারতের এই প্রত্যাঘাতে কি মাসুদ আজহারও নিকেশ? এখনো পর্যন্ত মুখে কুলুপ পাকিস্তানি কর্তৃপক্ষের, এখনো পর্যন্ত মুখে কুলুপ পাকিস্তানের। মাসুদ আজহারকে নিয়ে এখনো পর্যন্ত মুখে কুলুপ। মাসুদ আজহারের সঙ্গে আরও যে জঙ্গিরা ছিল, গুরুত্বপূর্ণ যে জঙ্গি নেতারা ছিল, তাদেরকে নিয়ে পাকিস্তানের তরফ থেকে এখনো কোনো সরকারি বিবৃতি নেই। কিন্তু যা জানা যাচ্ছে, মাসুদ আজহারের পুরো পরিবার শেষ, 14 জনের পরিবার শেষ। অতএব মাসুদ আজহার কি বেঁচে আছে? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, হাফিজ মোহাম্মদ সঈদ বেঁচে আছে কি? পাকিস্তান মুখে কুলু পেটেছে। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, জানতে চাইব এই মুহূর্তে সব থেকে বড় খবর, মাসুদ আজহারের পুরো পরিবার খতম। দেখো, ভারতীয় সেনা সূত্রে সেটাই কিন্তু জানা যাচ্ছে যে ভারতীয় সেনা 9টা যে প্রিসাইজ অ্যাটাক করেছে, তাতে 21টা টেরর ক্যাম্প ধ্বংস করা হয়েছে, এবং সেই ছবি সহ, একদম উপগ্রহ চিত্র ছবি সহ কিন্তু সেই প্রমাণ দিয়েছে ভারতীয় সেনা। তার মধ্যে অন্যতম হচ্ছে সুবহানাল্লাহ, বাওয়ালপুরের যে সুবহানাল্লাহ যেটাকে বলা হয় জেইসের হেডকোয়ার্টার, সেই জেইসের হেডকোয়ার্টারের ছবি আমরা দেখেছি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় 15 একর জায়গার উপরে থাকা এই জেইসের হেডকোয়ার্টার। এবং সেই সূত্র থেকেই জানা যাচ্ছে যে মাসুদ আজহারের অন্যতম কাছের ভাই, যিনি এই জেইসের অন্যতম নেতৃত্ব হিসেবে পরিচিত, সেই শাহিন, তিনিও মারা গেছেন, এবং মাসুদ আজহারের পরিবারের 14 জনের মৃত্যু হয়েছে এই হামলায়। অর্থাৎ মাসুদ আজহারের পরিবার, আমরা জানি যে মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য, বা বলা যায় যে প্রায় পরিবারের অনেকেই এই জেইশ-ই মোহাম্মদ টেরর গ্রুপের সঙ্গে যুক্ত। এর আগেও বিভিন্ন সময় তাদের নাম এসছে, এবং সেই পরিবারের 14 জনের মৃত্যু, এবং শাহিন, যাকে জেইশের অন্যতম শীর্ষ কমান্ডার হিসেবে কমান্ডার বলা হয়, তার মৃত্যু। কোথাও যে জেইশের যে রুট, সেই রুট আপরুট করতে অনেকটাই সাহায্য করবে, এবং যেভাবে এই সুবহানাল্লাহ বলে যে জেইশের যে হেডকোয়ার্টার হিসেবে পরিচিত গোটা এলাকাটা, যেটা যেভাবে আমার সঙ্গে থাকো।